ভোরের আলো ফুটেছে। দিনের উজ্জ্বল সূর্যটা সৌগৌরবে ভেসে উঠেছে আকাশে। রাতের আঁধারে নিস্তব্ধতায় ঘেরা শহরটা ব্যস্ত হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। সূর্য সকাল সকালই উঠে পড়েছে আজ। ওয়াশরুম থেকে কিছুটা দ্রুততার সাথে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সে। নিজের লাগেজ ঘেঁটে একটা কালো রঙা শার্ট আর প্যান্ট বের করে জড়ালো শরীরে। বিছানার পাশে অবস্থানরত টেবিলের ওপরে রাখা কালো বেল্টের ঘড়িটা এক হাতে তুলে অন্য হাতে পড়তে উদ্যত হলো। তখনই এক প্রকার হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরশ। তাড়াহুড়ো করে বলল, স্যার, একটা জরুরি সংবাদ দেওয়ার আছে। সূর্য হাতঘড়ি পড়তে পড়তেই তাকালো আরশের দিকে। কপাল কুঁচকে প্রশ্ন করলো, কী সংবাদ? আরশ সময় নিল না, ঝটপট জবাব দিল, সেলিম রাজশাহীতে নিজ বাসস্থানে ফিরে এসেছে আবার। আস্তে ধীরে সুন্দরভাবে হাতঘড়িটা হাতে পড়ল সূর্য। নির্বিকার ভঙ্গিতে বলল, রাজাবাবুর সাথে দেখা করার জন্যই তো এত সাজগোজ। আপনি জানতেন ও রাজশাহীতে? আরশের কণ্ঠে বিস্ময়ের ভাব। সূর্য ঘড়ির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে জবাব দিল, নয়তো এই শহরে এত সুন্দর শ্বশুরবাড়ি থাকতে টাকা খরচ করে জঙ্গলের ভেতরে বাসা কে নিত? হোটেলে থেকে ঠেলে ঠুলে ঠিকই শ্বশুরবাড়ি গিয়ে উঠতাম, কিন্তু এই বদমাশ সেলিমটা তো আর হতে দিল না। হুট করেই চলে এলো রাজশাহীতে। কথাগুলো বলতে বলতে চোখ মুখের পরিবর্তন ঘটল সূর্যর। দাঁতে দাঁত চেপে বলল, বাস বাস, আমার টাকাই শুধু বাস। বেটাটাকে একবার ধরি, সব টাকা সুদে আসলে বের করে নেব একদম। কথাগুলো বলতে বলতে কক্ষ থেকে বেরিয়ে পড়ল সূর্য। সেলিমকে ধরতে হবে অতি দ্রুত, তারপর অন্য কাজ। আরশও সময় ব্যয় করল না, দ্রুত ছুট লাগালো সূর্যের পিছু পিছু। কিছুটা সময় অতিবাহিত হতেই সূর্য এবং আরশ গিয়ে পৌঁছালো এক বস্তির সামনে। সকালের সময় হওয়ার দরুন বস্তিতে অবস্থানরত মানুষের গিজগিজ করছে চারিপাশ। কেউ বস্তি থেকে বেরোচ্ছে তো কেউ ঢুকছে। চারিদিকে জনমানবের কোলাহল। আশেপাশে ছড়ানো ছিটানো আবর্জনার দুর্গন্ধও নাকে লাগছে বেশ। সূর্য পকেট হাতড়ে শুভ্র রঙা একটা রুমাল বের করলো, নাকে চেপে ঢুকলো বস্তির ভেতরে। সেলিমের ছবি দেখিয়ে একে একে জিজ্ঞেস করলো তার সম্পর্কে। সেলিমকে খুঁজে পেতে খুব একটা ঝামেলা পোহাতে হলো না তাদের। ছবি দেখাতেই বস্তির কিছু মানুষ সহজেই দেখিয়ে দিল সেলিমের ঘরটা। সূর্য ও আরশ গিয়ে দাঁড়ালো সে ঘরের সামনে। ঝুপড়ির একটা ঘর, চালটাও নিচে নেমে এসেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়বে। সূর্য একটু কেশে গলা পরিষ্কার করলো, কণ্ঠ যতটা সম্ভব স্বাভাবিক রেখে ডাকলো, সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই কি বাড়িতে আছেন? সেলিম ঘর থেকে বেরিয়ে এলো। মধ্যম আকৃতির কালো বর্ণের লোকটা। বয়স আর কতই হবে, এই 40 কিংবা 45-এর কোঠায় হবে হয়তো। তবে লোকটা বেশ সুস্বাস্থ্যের অধিকারী, ভুঁড়িটা একদম নজরকাড়া। সূর্যের প্রথম নজর আটকালো সেলিমের ভুঁড়িতেই। আরশের পাশে একটু চেপে দাঁড়ালো সে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এতদিন পালিয়ে বেরিয়েও বেশ নাদুস নুদুস একটা ভুঁড়ি বানিয়েছে এই বেটা। আমার শ্বশুরকেও বলবো মাথার টাকটার সাথে সাথে এমন সুন্দর একটা ভুঁড়ি বানাতে, যে ভুঁড়িটার আঁকে বাঁকে আমার বাচ্চারা খুশি মনে নেচে কুদে খেলতে পারবে। আরশ বিরক্ত হলো। এই পরিস্থিতিতে এসেও এই লোকের যত সব আজগুবি কথাবার্তা। নাক মুখ কুচকে কিছু বলবে তার আগে সেলিম তাদের প্রশ্ন করলো, আপনারা কারা? আরশ ভুলে গেল সূর্যকে, ফিরে তাকালো সেলিমের দিকে। সাথে সাথে চোখ মুখে হিংস্রতা ফুটে উঠল তার। দাঁতে দাঁত চেপে বলল, তোর বাপ। সেলিমের চোখ মুখে ভয়ের আভা ফুটে উঠল। এতদিন পালিয়ে পালিয়ে বেরিয়ে বাড়ি ফিরতে যে তার ওপর এমন বিপদ হানা দেবে বুঝতে পারেনি বেচারা। এ নিশ্চয়ই তার শত্রুপক্ষের কেউ, তা হোক পুলিশ বা অন্য কেউ। সেলিম চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো, অতঃপর হুট করেই পেছন ঘুরল সে। পালানোর উদ্দেশ্যে ছুট লাগালো ঘরের পেছনের দরজা থেকে। চেঁচিয়ে উঠল সূর্য, ঝটপট বলল, আরশ, এই পেট মোটা বদমাসটা পালালো বোধহয়, তাড়াতাড়ি ধর ওটাকে। সূর্য আর আরশ দেরি করল না এক মুহূর্তও। দুজন দ্রুত দৌড় লাগালো সেলিমকে ধরার উদ্দেশ্যে, কিন্তু ততক্ষণে সেলিম রাস্তায় উঠে গেছে। সূর্য দাঁতে দাঁত পিষল। দৌড়তে দৌড়তে আরশকে বলল, সব হয়েছে তোর জন্য। তোকে কে ওই উত্তরটা দিতে বলেছে? এখন গেল তো পালিয়ে। থামল সূর্য, কটমট করে আবার বলল,
আজ যদি তোর এই ভুলের জন্য সেলিম হাত ফসকে যায় না, তবে তোকে আমি বুড়ো অবস্থাতেই বুড়িগঙ্গার দূষিত পানিতে চুবিয়ে মারব বলে দিলাম, মির্জাফরের বংশধর। ঢোক গিলল আরস। দোষটা তারই। সে যদি তোর বাপ কথাটা না বলে সেলিমের সাথে একটু রসিয়ে রসিয়ে কথা বলে ভাব জমিয়ে ফাঁদে ফেলতো, তবে খুব সহজে ধরে ফেলতে পারতো তাকে। কিন্তু সে তো তা না করে বিশাল একটা বোকামি করে ফেলেছে। এই ছোট ছোট দুটো শব্দ দিয়ে নিজের পরিচয় প্রকাশ করে ফেলেছে। আসলে এত বছর এত প্রতীক্ষার পর লোকটাকে সামনে পেয়ে নিজেকে সামলে রাখতে পারেনি। উত্তেজনার বশে কি বলে ফেলেছে নিজেও জানে না। না, ভুলবশত যা করার করে ফেলেছে, তাই বলে সেলিমকে হাতের বাইরে চলে যেতে দেওয়া যাবে না। যে করেই হোক ধরতে হবে বদমাসটাকে। তুর্য আর আরস প্রাণপণে ছুটল সেলিমকে ধরার জন্য। হঠাৎ দৌড়তে দৌড়তে তুর্য হেসে শব্দ করে উঠল। আরস ভড়কে গেল। এ আবার মাঝ রাস্তায় এভাবে হাসছে কেন? পাগল টাগল হলো নাকি? আরস ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। এভাবে হাসছেন কেন স্যার? তুর্য শত চেষ্টা করেও নিজের হাসি থামাতে ব্যর্থ হলো। হাসতে হাসতে জবাব দিল, দৌড়ের তালে বদমাস সেলিমের ভুঁড়ি দোলে। তুর্যর সর্বদা উদ্ভট কথাবার্তা। আরস প্রথমে এমন পরিস্থিতিতে এহেন বাক্য শ্রবণে হতবাক হলেও পরক্ষণে নিজেই হেসে ফেলল। পূর্ণ দৃষ্টিতে তাকালো সেলিমের ভুঁড়ির দিকে। সত্যি দৌড়ের তালে তালে লোকটার মোটা ভুঁড়িটা দুলছে। তবে তুর্য আর আরস এই হাসাহাসি স্থির হলো না বেশিক্ষণ। কিছুক্ষণের মাথায় তাদের মুখ বন্ধ করে দিল ভুঁড়িওয়ালা সেলিম। লোকটা বুঝলো তুর্য আর আরস এত সহজে তার পিছু ছাড়বে না। এই বয়সে এতটা দৌড়তে দৌড়তে হাঁপিয়ে উঠেছে বেচারা। এভাবে চলতে থাকলে আর অল্প সময়ের মধ্যেই হয়তো সে ধরা পড়ে যাবে। সেলিম ভীত হলো। অন্য উপায় ভাবতে হবে তাকে। পৃথা আর রিদি ওই পথ ধরেই কলেজে যাচ্ছিল। সেলিম দৌড় থামালো। হুট করে ঝড়ের গতিতে পেছন থেকে চেপে ধরল পৃথাকে। পকেট থেকে ছোট একটা ছুরি বের করে ধরল মেয়েটার গলায়। তুর্য আর আরস কিছুটা দূরে থাকায় গলার স্বর বাড়িয়ে বলল, আমাকে ধরার চেষ্টা করলে এই মেয়েটাকে মেরে দেব বলে দিলাম। হকচকিয়ে উঠল পৃথা। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে সময় লাগলো একটু। সবটা বুঝে ভীত হলো সে। এমন পরিস্থিতিতে মেয়েটা আগে কখনো পড়েনি, এই প্রথমবার। তাই ভয়ের পরিমাণটাও একটু বেশি। রীতিও আকস্মিক ঘটনায় চমকালো বেশ। পৃথার গলায় ছুরি দেখে আতঙ্কিত হলো সে। দ্রুত ছুটে এলো বান্ধবীর কাছে। সেলিমের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, কি করছেন? ওর গলায় ছুরি ধরেছেন কেন? এতক্ষণে তুর্য আর আরস সেলিম আর পৃথার কাছে চলে এসেছে। পরিস্থিতি অবলোকনে থমকে দাঁড়ালো দুজনই। সেলিমের একটু আগে বলা কথার রেশ ধরে তুর্য বলল, মেরে দে, তাতে আমার কি? পৃথা চমকালো এবার। একটা মানুষ বিপদে পড়েছে, অথচ এই লোক তাকে না বাঁচিয়ে কি অবলীলায় বলে দিল মেরে দিতে। অবশ্য এই পুরুষ তাকে বাঁচাবেই বা কেন? এ তো চাই তার থেকে মুক্তি পেতে। তাই তো 5 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল। পৃথা বুঝলো এই লোক তাকে বাঁচাবে না, তাকে নিজের বাঁচাতে হবে। ঢোক গিলল মেয়েটা। ভীতকণ্ঠে সেলিমকে বলল, আমার আপনার সাথে কিসের শত্রুতা? আমাকে ধরেছেন কেন? যার সাথে শত্রুতা তাকে ধরুন না, আমাকে ছাড়ুন। হৃদুরও ভয় বাড়ল পরিস্থিতি দর্শনে। সত্যি যদি পৃথাকে লোকটা মেরে দেয়? এমন অহরহ খুনের ঘটনা আজকাল পত্রিকা খুললেই পাওয়া যায়। হৃদির গলা শুকিয়ে এলো। এই ঝুট ঝামেলা থেকে একটু দূরে সরে গেল সে। দ্রুত কাঁধব্যাগটা খুলে নিজের মুঠোফোনটা বের করে কল লাগালো পুলিশের কাছে। তার সামনের পুরো পরিস্থিতি বর্ণনা করে অতি দ্রুত তাদের আসতে বলল ঘটনাস্থলে। সেলিম কিছুটা ভরকালো তুর্যের নির্লিপ্ত থাকায়। তবে তাকে এই মুহূর্তে দমে গেলে চলবে না। এই মেয়েটাকে সামনে ফেলেই বাঁচতে হবে। সে চোখ তুলে তাকালো তুর্য আর আরসের দিকে। শাসিয়ে বলল, সত্যি কিন্তু মেরে দিব আমি। ওষ্ঠ বাঁকালো তুর্য। ভাবলেশীনভাবে বলল, আমিও তো বলছি মেরে দে। এমনি এই দরজাল মহিলা আমার শত্রুদের একজন। এটা মরলে পৃথিবী থেকে আমার একটা শত্রু কমবে, মনে একটু শান্তি পাবো। হতভম্ব হলো আরস, যার জন্য তুর্যর এত পাগলামি। এভাবে রাজশাহীতে ছুটে আসা, তাকে এত সহজে মেরে দিতে বলতে পারলো? তবে সে কি জানে এই নারীটাই তার স্ত্রী?
যদি জানতো তবে এত সহজে এই নারীকে মেরে দিতে বলতে পারতো না। আরশ তাকালো তুর্যের দিকে, নিচু কণ্ঠে বলল, স্যার। বিরক্ত হলো তুর্য, কপাল কুঁচকে বলল, কি হয়েছে? আরশ একটু পাশ ঘেঁষে দাঁড়ালো তুর্যর, কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্যার, সেলিম যে মেয়েটার গলায় ছুরি ধরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেই মেয়েটাই আপনার বউ, আপনার এক এবং একমাত্র মুরগির বাচ্চার মতো বউ। তুর্য চমকালো, চোখ বড় বড় করে তাকালো পৃথার দিকে। এই মেয়েটাই তার বউ? অথচ সে চিনতে পারেনি এতদিন। এই কদিনে এই মেয়েটার সাথে বারবার দেখা হয়েছে, তার ঝগড়া হয়েছে। সৃষ্টিকর্তা ঠিকই তার বউকে তার কাছে পাঠিয়ে দিয়েছে বারবার, কিন্তু সে চিনতে পারেনি। তুর্য দৃষ্টি ধীরে ধীরে শীতল হলো, হৃদয়ে যেন প্রশান্তির হাওয়া বইল বহু দিন পর। যাক, অবশেষে সে বউয়ের দেখা পেয়েছে। আচ্ছা, পৃথা কি তাকে আগে চিনতে পেরেছিল? সেদিন কি এই কারণেই তার নাম জিজ্ঞাসা করেছিল? তুর্যের ভাবনার মধ্যে আবারও শোনা গেল সেলিমের কণ্ঠস্বর। সেলিম পৃথার গলায় ছুরিটা আরও একটু চেপে ধরে বলল, ঠিক তো? মেরে দিলাম কিন্তু। পৃথার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল সাথে সাথে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল সে। হড়বড়িয়ে বলল, আপনি আপনি মারার জন্য আমাকে কেন ধরেছেন? আর কাউকে চোখে বাঁধেনি নাকি? আমার এই পৃথিবীতে অনেক কাজ বাকি। সবার আগে নিজের জামাইয়ের মুখোমুখি বসা বাকি, তারপর তার গালে ঠাটিয়ে 2-4টা চড় থাপ্পড় মারা বাকি। বেটা ব্রিটিশ, ওর জন্যই আমাকে কম কিছু সহ্য করতে হয়নি। জীবনটা তেজপাতা বানিয়ে গা ঢাকা দিয়েছিল বেয়াদবটা। তারপর সে তাকালো তুর্যের দিকে, দাঁতের দাঁত পিষে বলল, আর ফিরে এসে এখনও সেই তেজপাতাই বানাচ্ছে। তীব্র ভয়ে কি বলতে কি বলে ফেলেছে নিজেও যেন জানে না পৃথা। তবে বউয়ের এমন কথা শুনে বেচারা তুর্যের অবস্থা শোচনীয়। প্রথমে জামাইয়ের মুখোমুখি বসা বাকি শুনে তার ওষ্ঠে হাসি ফুটে উঠলেও পর মুহূর্তে চড় থাপ্পড়ের কথা শুনে সেই হাসি গায়েব হয়ে গেল অতি দ্রুত। তার বউ তাকে খুঁজছে, তাও চড় থাপ্পড় মারার জন্য? আনমনেই গালে দুহাত চলে গেল তুর্যর। কিন্তু পৃথার গলায় ঘেঁষে ধরে থাকা ছুরিটার দৃশ্য স্মরণে আসতেই ঘাবড়ালো সে। হৃদয়ে ভয় হানা দিল তড়িঘড়ি করে। যদি মেয়েটার কিছু হয়ে যায় তখন কি হবে? এই সেলিমের মতো মানুষের বিশ্বাস নেই কোনো। এরা যখন তখন যা কিছু করে ফেলতে পারে। না, সেলিমের কাছে নিজের ভয়টা প্রকাশ করা যাবে না কিছুতেই। তুর্য নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করলো, নির্লিপ্ত কণ্ঠে বলল, এই আওবলা নাদান মুরগির বাচ্চার মতন প্রাণীটাকে মেরে তোর কী লাভ? তার থেকে বরং আমার রাজাকার শ্বশুর আর আলবদর আলসামস শালাগুলোকে তোকে দিয়ে দিব, একদম মেরে গুম করে দিস। পৃথা ভরকালো। এই লোক রাজাকার আলবদর আলসামস বলতে কি তার বাবা ভাইদের বুঝিয়েছে? চোখ মুখ শক্ত হয়ে উঠল মেয়েটার, রুক্ষ কণ্ঠে বলল। তুর্য তড়িঘড়ি করে থামিয়ে দিল পৃথাকে। তার কথা পরিপূর্ণ হওয়ার আগেই সেলিমকে বলে উঠল, কি হলো, ছেড়ে দে ওকে। বললাম তো আমার শ্বশুর শালাদের তোকে দিয়ে দেব। সেলিম ভরকালো আরও। এসব কি উদ্ভট কথা বলছে লোকটা? নিজের শ্বশুর শালাদের তাকে দিয়ে দিবে? আবার বলছে শ্বশুর রাজাকার, শালাগুলো আলবদর আলসামস। সেলিম কিছুটা অবুঝের মতো প্রশ্ন করল, তোর শ্বশুর শালাদের মারলে তোর কী লাভ? বেটাগুলো আমার বউকে দিচ্ছে না, বারবার আটকে দিচ্ছে শুধু। তুই ওদের মেরে গুম করে দিলে বউটাকে নিজের সাথে আনতে সুবিধা হয় আর কি। তুর্য সেলিমকে নিজের কথার মারপ্যাচে ব্যস্ত রাখতে রাখতে চোখের ইশারা করলো আরশের দিকে। আরশ ইশারা পেয়ে একটু দূরে আস্তে ধীরে সেলিমের পেছনের দিকে থেকে এগিয়ে গেল তার দিকে। কিন্তু কিভাবে যেন সেলিম বুঝে গেল তুর্যর চাল। সাথে এও বুঝলো এই মেয়ে মেরে কিংবা ধরে রেখে তার কোনো লাভ নেই। তার থেকে দৌড়ে পালানোই শ্রেয়। এতক্ষণ ঠিক যেভাবে পালিয়েছে, সেলিম পৃথাকে ধাক্কা মেরে ইট পাথরের নির্মিত রাস্তায় ফেলে দিল। মেয়েটার সাথে সাথে কণ্ঠে আহমূলক ব্যথাতুর ধ্বনি তুলল। রিদি দৌড়ে এসে ধরল পৃথাকে। তুর্যও দেরি করল না। তার পেছনে প্যান্টের পকেটে গুজে লুকিয়ে রাখা পিস্তলটা বের করলো দ্রুত। দক্ষ হস্তে সেলিমের পায়ে গুলি করলো গোটা দুই। সেলিম তীব্র ব্যথায় চেঁচিয়ে উঠল, তবে থামল না।
পায়ের গুলি নিয়েই সম্মুখ পানে দৌড়াতে শুরু করলো। চেঁচিয়ে উঠল তুর্য, আদেশের সুরে বলল, ওটাকে ধর আরস, পালাতে যেন না পারে। আরস ছুট লাগালো সেলিমের পিছু পিছু, আর তুর্য অস্থির হয়ে ছুটে গেল পৃথার কাছে। হাঁটু মুড়ে বসলো মেয়েটার পাশে। ইট পাথরের গড়া রাস্তায় পড়ে মেয়েটার হাতের কোনোই ছুলে গেছে বেশ অনেকটা। লাল রক্তের দর্শন মিলছে সেখানে, হয়তো আরও কোথাও ব্যথা পেয়েছে। তুর্য ব্যস্ত হলো, ব্যগ্র কণ্ঠে বলল, তো তুমি ঠিক আছো তো? বেশি ব্যথা পেয়েছো কি? পৃথা চোখ তুলে তাকালো তুর্যের দিকে। ক্রোধে শরীরটা রিরি করে উঠল যেন। সব তো এই ব্রিটিশ লোকটার জন্যই হয়েছে। একটু আগে মারতে বলে এখন আবার দরদ দেখাচ্ছে। পৃথা ঝাঁঝালো কণ্ঠে বলল, সব আপনার জন্য হয়েছে। আপনার সাথে দেখা হওয়া মানেই আমার বিপদ। তুর্যর দৃষ্টি শীতল হলো, নরম কণ্ঠে বলল, আর তোমার সাথে দেখা হওয়া আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। পৃথা বুঝল না এ কথার মানে। ভ্রুকুচকে শুধালো, মানে? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল তুর্য। পৃথার কথার কোনো জবাব না দিয়ে হুট করে তাকে কোলে তুলে নিল। হকচকিয়ে উঠল মেয়েটা, বিস্মিত দৃষ্টিতে তাকালো তুর্যের দিকে। রাস্তার মধ্যে এই লোক তাকে কোলে তুলে নিয়েছে? এর কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? আর কার অনুমতি নিয়ে তাকে কোলে তুলে নিয়েছে? কোন অধিকারে? এত দিন পর এসেছে নাটক দেখাতে? পৃথা কটমট করল, দাঁতে দাঁত চেপে বলল, কি করছেন কি? আমাকে কোলে তুলেছেন কেন? তুর্য উত্তর দিল না এ প্রশ্নের। দিদিকে ডেকে বলল, একটা গাড়ি ডেকে দিন তো। ভ্রু কোচকালো পৃথা, সন্ধিহান কণ্ঠে বলল, গাড়ি ডেকে কি হবে? হাসপাতালে যাব। কেন? তুমি ব্যথা পেয়েছো তাই? তুর্যর কথা শেষ হতে না হতে সেখানে এসে পৌঁছালো দুজন পুলিশ সদস্য। আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখান থেকে একটা কল এসেছিল, কে কল করেছিল? রিদি বিরক্তিতে নাক মুখ কোচকালো। সেই কখন কল করেছে আর এরা এখন এসেছে? এদিকে আসামি পালিয়ে বাড়িতে গিয়ে হয়তো নাক ডেকে ঘুমও দিয়েছে, আর এদের ঘুম কেবল ভাঙল। তবে তাই বলে চুপ করেও তো আর থাকা যায় না, নয়তো আবার ঝামেলা হয়ে যাবে। দেখা যাবে ঘটনাস্থলে কোনোরূপ ঝামেলা না পেয়ে কল করার অপরাধে তাকেই বিনা দোষে জেলে পুরে দিয়েছে। রিদি এগিয়ে গেল পুলিশ সদস্যের দিকে। মনের মধ্যে বিরক্তি থাকা সত্ত্বেও নম্রকণ্ঠে বলল, আমি কল করেছিলাম। রিদি একে একে পুলিশ সদস্যদের বুঝিয়ে বলল সবটা। তুর্যও সাহায্য করলো তাকে। অল্প সময়ের মধ্যে পুলিশ সদস্যদের পুরো ঘটনা বুঝিয়ে ফেরত পাঠাতে সক্ষম হলো তারা। এবার আর তুর্য রিদিকে বলল না কিছু, নিজেই একটা গাড়ি ডেকে তাতে উঠতে উদ্যত হলো। পৃথা নড়ে চড়ে উঠল, তুর্যর কোল থেকে নামতে ব্যস্ত হয়ে বলল, আমি কোনো হাসপাতালে যাব না, এইটুকু ব্যথা এমনি সেরে যাবে। আপনি আমাকে নিচে নামিয়ে দিন, আমি বাড়িতে চলে যাই। সাথে সাথে পৃথাকে ধমকে উঠল তুর্য, শাসনের সুরে বলল, আমার থেকে বেশি বোঝো তুমি? চুপ থাকো, নয়তো এই রাস্তায় আবার ফেলে দেব। 2-4টা আছাড় মেরে হাড়গোড় ভেঙে তারপর হাসপাতালে নিয়ে যাব। চুপসে গেল মেয়েটা, তবে পরক্ষণে তার মস্তিষ্কে হানা দিল, এই লোকটাকে তুমি করে বলছে? কই, এর আগে তো কখনো তুমি বলেনি। ঝগড়া করেছে তাও আপনি আপনি করে, তাহলে আজ আবার হঠাৎ কি হলো যে তুমি করে বলছে? আবার এত সেবা যত্ন করছে। এই তো কালই চুড়ি দিয়ে টানাটানি করতে গিয়ে তার হাতটা কেটে গিয়েছিল, তখন তো ফিরেও তাকালো না। আর আজ এইটুকু আঘাতে এত অস্থিরতা, কাহিনী কি? পৃথার হৃদয়ে সন্দেহ জন্মালো। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? তুর্য উত্তর দিল না। মেয়েটাকে নিয়ে ধীরে সুস্থে উঠে বসলো একটা গাড়িতে। রিদিকেও ইশারা করলো গাড়িতে উঠে বসতে। বাধ্য মেয়ের মতো সেও উঠে বসলো। তুর্য আর দেরি করলো না, গাড়ি চালককে বলল, চলুন মামা। কিছুটা সময় অতিবাহিত হতেই পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো তুর্য। গাড়ি থেকে নেমেই মেয়েটাকে কোলে নিয়ে ছুটল ভেতরে। পৃথা চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে। হাসপাতালে উপস্থিত অনেকেই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে তাদের দিকে। লাজে রাঙা হলো মেয়েটা। সামান্য এইটুকু ক্ষতের জন্য তার মতো একটা প্রাপ্তবয়স্কা নারীকে কোলে তুলে রেখেছে এক পুরুষ। অবশ্য সবাই নিশ্চয়ই ভালো চোখে দেখছে না বিষয়টা। পৃথা কতবার বলল তাকে কোল থেকে নামিয়ে দিতে, কিন্তু তুর্য তা দিল না।
সে যেন পৃথার বলা কোনো কথা শোনেইনি, এমন ভাব ধরে হেঁটে চলেছে। হৃদিও বলছে না কিচ্ছুই, হয়তো বান্ধবীর পড়ে গিয়ে ব্যথা পাওয়ার কথাটা ভাবছে সেও। তুর্য এদিক ওদিক তাকিয়ে খুঁজল কাউকে। একজন নার্সকে দেখে জিজ্ঞেস করলো, ডাক্তার কোথায়? নার্স মহিলাটি এগিয়ে এলেন তাদের কাছে, পৃথাকে ভালোভাবে দেখে বললেন, এতটুকু ক্ষতের জন্য ডাক্তারের প্রয়োজন হবে না, আপনারা আমার সাথে আসুন। নার্স মহিলাটি পৃথাদের নিয়ে গেলেন হাসপাতালের এক কক্ষে। সে কক্ষের এক কিনারায় রাখা ছোটোখাটো একটা বিছানার দিকে ইশারা করে বললেন, ওনাকে এখানে বসিয়ে দিন। তুর্য পৃথাকে বসিয়ে দিল সেখানে। নার্স তার টুকটাক চিকিৎসার সরঞ্জাম নিয়ে বসলেন মেয়েটার পাশে। তুলে ওষুধ লাগিয়ে বললেন, হাতটা একটু উপরে তুলুন। পৃথা ভীতু হলো কিছুটা। এই ওষুধ এই কাটা স্থানে লাগলে তো জ্বলে উঠবে, কিন্তু করারও কিছু নেই। এ হাসপাতাল, আর সে একজন প্রাপ্তবয়স্কা নারী। এই সামান্য ওষুধ আর কাটাছেঁড়াতে বাচ্চাদের মতো ভয় পাওয়া বা চিৎকার চেঁচামেচি করা নিশ্চয়ই তাকে মানায় না। পৃথা জোরে একটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করে হাত উঁচিয়ে ধরল নার্সের সামনে। নার্স মহিলাটি পৃথার কনুয়ে ওষুধ লাগাতে জ্বলে উঠল স্থানটা। দাঁত মুখ খিচিয়ে আখিদয় বন্ধ করে নিল মেয়েটা। যতই জ্বলুক, ব্যথা লাগুক, কিছুতেই চিৎকার করা যাবে না। চিৎকারের সাথে তার মান সম্মান জড়িয়ে আছে। তুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবটা। হঠাৎ পৃথাকে দাঁত মুখ খিচিয়ে ধরতে দেখে অস্থির হলো সে। বসলো তার পাশেই। ধীরে সুস্থে ফু দিতে শুরু করলো মেয়েটার হাতে। পৃথা পিটপিট করে নিজের চোখ খুলল। তুর্যর দিকে তাকিয়ে অবাক হলো। লোকটা এত কেন করছে তার জন্য? 5 বছর আগে তাকে ছেড়ে গেল, তার সাথে ইতোমধ্যে তালাকের কথা চলছে, সকাল পর্যন্ত শত্রুর মতো আচরণ করলো, আর এখন এত দরদ হয়েছে কি লোকটার? মতিগতি তো তেমন ভালো ঠেকছে না। হৃদিও অবাক হয়ে তাকিয়ে রয়েছে তুর্যের দিকে। লোকটাকে সে যতবারই দেখেছে ততবারই পৃথার সাথে ঝগড়ায় লিপ্ত হতে দেখেছে, অথচ সেই মেয়েটার একটু ব্যথায় এখন এতটা অস্থির হয়ে উঠেছে। এই অস্থিরতা কি শুধু মানবিকতার, নাকি অন্য কিছু? দুই বান্ধবীর ভাবনার মধ্যেই মুখ খুলল তুর্য। নার্সের দিকে তাকিয়ে বলল, একটু রয়ে শুয়ে ওষুধ লাগান, ও ব্যথা পাচ্ছে তো। নার্স মহিলাটি মৃদু হাসল, পৃথার দিকে দৃষ্টি দিয়ে বলল, আপনি খুব ভাগ্যবতী, জীবনে এমন একজন যত্নশীল মানুষকে সঙ্গী হিসেবে পেয়েছেন। সঙ্গী? তা তো বটেই, তবে যত্নশীল সঙ্গী নয়, বরং তাকে ছেড়ে যাওয়া সঙ্গী। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। নার্স মহিলাটি আবার বললেন, আর কোথায় ব্যথা পেয়েছেন দেখান। নার্সের প্রশ্নে তার স্মরণ এলো সে হাঁটুতে ব্যথা পেয়েছে ভীষণ, কিন্তু তা দেখাবে কিভাবে? পাশে তুর্য আছে। লোকটা তার স্বামী হলেও তাদের মধ্যে তেমন সম্পর্ক নেই, হয়তো খুব তাড়াতাড়ি বিচ্ছেদটাও ঘটে যাবে। পৃথা ইতস্তত করল। তুর্য হয়তো বুঝলো মেয়েটার মনের কথা। পৃথার পাশ থেকে উঠে দাঁড়ালো সে। হৃদিকে দেখিয়ে বলল, আমার একটা জরুরি কল করার আছে, কলটা করে আসছি, ততক্ষণ আপনি আপনার বান্ধবীর পাশে থাকুন। তুর্য কক্ষ থেকে বেরিয়ে গেল। পৃথা যেন হাঁপ ছেড়ে বাঁচল। পা উঁচিয়ে পায়জামাটা একটু উপরে তুলে হাঁটুর কাছের ক্ষতটা দেখালো নার্সকে। নার্স মহিলাটি যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দিলেন সেখানে। সময় গড়িয়েছে কিছুটা। সকালের কোমল সূর্যটা ধীরে ধীরে তার উজ্জ্বলতা বাড়িয়েছে, নিজের তেজের বহিঃপ্রকাশ ঘটিয়ে উত্তপ্ত করে তুলেছে চারিধার। পৃথাকে নিয়ে তুর্য কেবলই হাসপাতাল ছাড়ল। আরশকে কল করে বলেছিল গাড়ি নিয়ে আসতে। আরশ গাড়ি নিয়ে হাসপাতালে পৌঁছাতেই তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুটা সময় অতিবাহিত হতেই পৃথারা পৌঁছে গেল তাদের বাড়িতে। এবারও তুর্য গাড়ি থেকে নেমে কোলে নিতে চাইল তাকে, সাথেই মেয়েটা বারণ করলো। কিছুটা শক্ত কণ্ঠে বলল, অনেক কোলে নিয়েছেন, এবার একটু ক্ষমা করুন, আমি নিজে যেতে পারবো, আর আপনিও এখন চলে যেতে পারেন। পৃথা গাড়ি থেকে একা একাই নেমে দাঁড়ালো। হৃদির কাঁধে ভর দিয়ে পা বাড়ালো ঘরের দিকে। তুর্য আর বেশি ঘাটল না, বেশি ঘাটলে দেখা যাবে আবার দুজনের ঝগড়া লেগে গেছে। তাছাড়া এটা তার এলাকা নয়, এটা শ্বশুরের এলাকা। এখানে শ্বশুরের মেয়ের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হওয়া মানে শ্বশুরের ধ্যাতানি খাওয়া। এমনিতেই তো শ্বশুরবাড়ির সাথে ঝামেলার অন্ত নেই, আর নতুন করে ঝামেলা চাইল না তুর্য। তবে পৃথার বলা শেষাক্ত কথাটাও শুনল না সে।
আরশকে সাথে নিয়ে লম্বা লম্বা পায়ে এগিয়ে গেল দরজার দিকে। হাত উঁচিয়ে বাজালো বাড়ির কলিং বেলটা। কিঞ্চিত সময় গড়াতেই দরজাটা খুলে গেল। দরজার সামনে প্রকট হলেন সুফিয়া বেগম। তুর্যকে দেখেই কপালে ভাঁজ ফেললেন ভদ্রমহিলা। মুখ খুলে কিছু বলার আগে নজর গেল তুর্যর পাশে হৃদির কাঁধে ভর দিয়ে দাঁড়ানো নিজের মেয়ের দিকে। কনুইয়ের কাছটা সাদা ব্যান্ডেজে আবৃত। সকালেও তো সুস্থ ছিল মেয়েটা, এইটুকু সময়ে কি এমন হয়েছে? কোনো দুর্ঘটনা ঘটেছে কি? হৃদয় কাঁপল সুফিয়া বেগমের। একটু এগিয়ে গিয়ে ধরলেন মেয়েকে, অস্থির কণ্ঠে শুধালেন, কি হয়েছে তোর? এই অবস্থা কেন? তুর্য কপালে ভাঁজ ফেলল। শাশুড়ির দিকে তাকিয়ে দৃষ্টি দিয়ে বলল, আকে ভেতরে নিয়ে বসতে দিন মেয়েকে, তারপর জিজ্ঞাসা করুন কি হয়েছে ওর। সুফিয়া বেগম বেশ লজ্জিত হলেন। মেয়েটার অবস্থা এমনই নাজুক, তার ওপর তিনি বাইরে দাঁড় করিয়ে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছেন। সুফিয়া বেগম আর সময় ব্যয় করলেন না। হৃদির সহায়তা নিয়ে ঘরের ভেতরের দিকে নিয়ে গেলেন মেয়েকে, বসালেন সোফায়। অতঃপর আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর মা? এই অবস্থা কেন? পৃথা সময় নিল একটু। তুর্যর মেরে ফেলতে বলার অংশটা বাদ দিয়ে আস্তে ধীরে বর্ণনা করতে শুরু করলো বাকি ঘটনা। এই অংশটা বললে দেখা যাবে এখনই বাড়িতে একটা গন্ডগোল লেগে যাবে। আর তার যে শক্তিশালী দুজন ভাই আছে, তারা ছুটে এসেছে তুর্যকে মারতে। পৃথার কথার মধ্যেই ভেতরের কক্ষ থেকে বেরিয়ে এলেন পলাশ শিকদার। পিয়াস আর পিয়ালকে দোকানের ভার দিয়ে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলেন তিনি। ভেতরে নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ বাইরে থেকে জনমানবের আওয়াজ শ্রবণে বিশ্রামে ব্যাঘাত ঘটে তার। ফলস্বরূপ বাইরে বেরিয়ে এলেন। বসার ঘরে পা রাখতেই মেয়ের নাজুক অবস্থা দর্শনে চমকে উঠলেন পলাশ শিকদার। তার থেকে অধিক চমকালেন পৃথার সাথে তুর্যকে দেখে। তবে কি তুর্যর সাথে দেখা হয়ে গেছে মেয়েটার? দুজন দুজনকে চিনে ফেলেছে হয়তো। সত্য আর কতদিন চাপা রাখা যায়? এটা তো একদিন না একদিন হওয়ারই ছিল। কিন্তু তার মেয়ের কি হয়েছে? হাতে পায়ে আঘাতের চিহ্ন কেন? সকালেও তো একদম সুস্থ সবলভাবে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিল মেয়েটা। তাহলে এখন এই অবস্থা কেন? তুর্য আবার কিছু করেনি তো? করতেই পারে। এই বেয়াদব নির্লজ্জ ছেলেটাকে বিশ্বাস নেই কোনো। পলাশ শিকদার থমথমে দৃষ্টিতে তাকালেন তুর্যের দিকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কি করেছো আমার মেয়ের সাথে? ওর এই অবস্থা কেন? কপাল কোঁচকালো তুর্য। কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে জবাব দিল, নিজে রাজাকার বলে কি আমাকেও তেমন ভাবছেন নাকি? আমার বউয়ের এই অবস্থা আমি করতে যাব কেন? বউ? তবে কি তুর্য পৃথাকে চিনে ফেলেছে? হয়তো। পৃথা বুঝল তার পরিবারের সাথে আগে দেখা হয়েছে তুর্যর, কিন্তু তারা কেউই এ বিষয়ে তাকে কিছু জানায়নি। হয়তো সে কষ্ট পাবে বলেই জানায়নি। পৃথার স্মরণে এলো যখন ওই গুন্ডাটা তার গলায় ছুরি ধরে রেখেছিল, তখন তুর্য বলেছিল শ্বশুর শালারা তার বউ নিতে দিচ্ছে না। পৃথা কথাটা শুনলেও তখনকার ভয়ানক পরিস্থিতির দাপটে গম্ভীরভাবে ভাবার সুযোগ পায়নি। তার মানে কি তুর্য তখন তাকে না নিতে দেওয়ার কথাই বলেছে? এর মানে তুর্য তাকে তালাক দিতে চায় না, বরং সাথে নিয়ে যেতে চায়? আবেগে আকিদয় ভরে উঠল পৃথার। হৃদয় যেন নেমে এলো একরাশ শীতলতা। তবে পরক্ষণেই তার অতীতটা কানের কাছে বেজে উঠল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কটু কথাগুলো। হ্যাঁ, পৃথা তাকে ভালোবাসে, তার মানে এই নয় যে সে অতীত ভুলে গেছে। বিয়ের আসরে তাকে ত্যাগ করা, পাড়া প্রতিবেশীদের কটু কথা, তার বাবা মায়ের অসম্মান, সবটা তার হৃদয়ে গেঁথে রয়েছে এখনও। এত কিছুর পর এই লোকটা তাকে নিতে এলেই তার চলে যেতে হবে নাকি? না, সে যাবে না। তুর্যর সাথে সে কোথাও যাবে না, এটা ঠিক। তার কষ্ট হবে, তবে নিজেকে সামলে নিতে পারবে, যেমনটা এতদিন সামলে এসেছে। পৃথা কপালে ভাঁজ ফেলল, দৃঢ় কণ্ঠে বলল, কি তখন থেকে বউ বউ লাগিয়ে রেখেছেন? আশ্চর্য। তুর্য কপাল টান টান করল। পৃথার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, বউকে বউ বলবো না তো কি করে বলবো শালি? আপনার আমাকে কিছুই বলার দরকার নেই। দুদিন পর এমনিতে আমাদের মধ্যে কিছু বলার মতো সম্পর্ক আর অব্যাহত থাকবে না। তুর্য দৃঢ় কণ্ঠে বলল, এ সম্পর্ক সারা জীবন অব্যাহত থাকবে। স্বপ্নে নাকি বাস্তবে তা পরে দেখা যাবে। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। কি? তুমি তো মনে হয় আমাকে আগেই
থেকেই চিনতে পেরেছিলে। তাহলে পরিচয় দিলে না কেন? কি পরিচয় দিতাম? তুমি আমার স্ত্রী, সেই পরিচয় দিতে? পৃথার দাঁতের দাঁত পিষল, চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ, রাস্তার মাঝে আপনাকে ধরে বলতাম, প্রাণপ্রিয় স্বামী আমার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি আপনার সেই ফেলে যাওয়া বউ, দয়া করে একটু চেনার চেষ্টা করুন আমাকে। আপনি আমাকে চিনতে না পারলে আমার জীবন ব্যর্থ। তুর্য হতভম্ব হয়ে গেল। এ তো তার থেকেও এক কাঠি ওপরে। সে একটু চেপে দাঁড়ালো আরসের দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার বউটার নাম মুরগির বাচ্চা কে রেখেছিল রে? এ তো মুরগির বাচ্চা নয়, এ তো স্বয়ং কিংকোবরা। যখনই দেখব শুধু ফোঁস করবে। আরস তুর্যর মতো কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, আপনিই রেখেছিলেন স্যার। তুর্য অপ্রস্তুত হলো কিঞ্চিত, একটু কেশে গলা পরিষ্কার করে পৃথাকে বলল, যাক, ওসব কথা বাদ দাও। এখন তুমি আমাকে চিনে ফেলেছো, আমিও তোমাকে চিনে ফেলেছি। দুজনের মধ্যে আর কোনো লুকোচুরি রইল না। এবার তাহলে আমার সাথে ফিরে চলো। আর কতদিন বাপের বাড়িতে থাকবে? লোকজনও কি বলবে? পৃথা হাসল, তাচ্ছিল্যের স্বরে বলল, বিয়ের আসরে আমাকে ত্যাগ করে এই সমাজের বুকে আমাকে একা ফেলে চলে গিয়েও আপনি কিভাবে ভাবলেন আমি আপনার সাথে ফিরে যাব? আর আমাকে ফিরিয়ে নিয়ে বা আপনার কি লাভ? যে পুরুষ এত বছরে আমার সাথে দেখা করা তো দূর, একটা খোঁজ খবর অবধি নিল না, এত বছর পর হঠাৎ আমাকে ফিরিয়ে নিতে এসেছে, বড়ই আশ্চর্য বিষয়টা। তুর্য একটু নরম হলো, অপরাধীর মতো বলল, আমি আমার ভুল বুঝতে একটু দেরি করে ফেলেছি। আমি জানি আমি যা করেছি ভুল করেছি। আমাকে মাফ করে দাও দয়া করে। শেষ একটাবার সুযোগ দিয়ে দেখো। সুযোগ? কিসের সুযোগ? আপনাকে সুযোগ দিলে কি আমার 5টা বছর ফিরে আসবে? আমার বাবা মায়ের অসম্মান মুছে যাবে? তার থেকে অপেক্ষা করুন, অতি শীঘ্রই আমাদের বিচ্ছেদ ঘটবে। এইটুকু বলে পৃথা থামল না। বাকি কথাটুকু বলতে তার হৃদয় ভেঙে আসছিল, কণ্ঠনালী রোধ হয়ে আসছে। তবুও কষ্টে নিজেকে সামলে সে বলল, আপনি চাইলে মৌখিক তালাকটা আজও দিয়ে দিতে পারেন। তুর্যের চোখ মুখ শক্ত হয়ে উঠল মুহূর্তে, ক্রোধে দিশাহারা হয়ে উঠল হৃদয়। দাঁতে দাঁত পিষে বলল, আমি তোমাকে তালাক দেব না, সংসার করব তোমার সাথে। কিন্তু আমি করব না। পৃথা, তুমি। কথাটা শেষ করতে দিল না পৃথা। এই মুহূর্তে এখন আর এখানে বসে থাকতে ইচ্ছা করছে না তার। হৃদয় ভেঙে আসছে, কান্না পাচ্ছে ভীষণ। তুর্যকে ফিরিয়ে দিতেও কষ্ট হচ্ছে তার। আবার অতীতের কথা ভেবেও তাকে সুযোগ দিতে ইচ্ছে করছে না। কোনো রকমে উঠে দাঁড়ালো সে, মায়ের দিকে তাকিয়ে বলল, আমাকে একটু কক্ষে দিয়ে আসবে মা, শরীরটা খারাপ লাগছে। শরীর খারাপের কথাটা শুনে তুর্যও দমে গেল। আর বাধা দিল না মেয়েটাকে। সুফিয়া বেগম উঠে দাঁড়ালেন, মেয়ের ডান হাত ধরে বললেন, চল মা। সুফিয়া বেগম পৃথার হাত ধরে তার কক্ষে নিয়ে যেতেই পলাশ শিকদার তাকালেন তুর্যের দিকে, স্বাভাবিক কণ্ঠে বললেন, এবার তাহলে তুমি আসতে পারো। তুর্য নাক মুখ কোচকালো, থমথমে কণ্ঠে বলল, আপনার মতো আপনার একমাত্র মেয়ের জামাই আমি। কোথায় একটু আদর যত্ন করবেন, ভালো মন্দ খাওয়াবেন, তা না উঠতে বসতে খালি অপমান করেন। অধর বাঁকালেন পলাশ শিকদার, তাচ্ছিল্যের কণ্ঠে বললেন, তোমাকে আমি জামাই বলেই মানি না, আর আদর তো দূরের কথা। চোখ ছোট ছোট করে শ্বশুরের দিকে তাকালো তুর্য, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তখন তো খুব মেনে নিয়েছিলেন জামাই হিসেবে, একদম ধরে বেঁধে বিয়ে করিয়ে দিয়েছিলেন। তখন মেনেছিলাম, এখন মানি না। পলাশ শিকদারের কাট কাট কণ্ঠস্বর। তুর্য এগিয়ে গেল তার কাছে, কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, ভেবে বলছেন তো শ্বশুরমশাই? প্রশ্নটা করে একটু থামল তুর্য, এরপর ঝুঁকে গেল তার দিকে, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে ফিসফিসে বলল, যোগ্য জামাই হারালে কাঁদবে নাড়ালে। পলাশ শিকদার তেতে উঠলেন, কটমট করে বললেন, বেয়াদব ছেলে, তোমার কাছে মেয়ে ফেরত পাঠানো তো দূরে থাক, বিয়ে দেওয়াই আমার বড় ভুল হয়েছে। খুব শীঘ্রই সেই ভুল শুধরে আমি নেব। তুর্য দুর্বোধ্য হাসল, দৃঢ়কণ্ঠে বলল, বললেই সব ভুল শোধরানো সম্ভব নয় শ্বশুরমশাই, আপনিও এই ভুলটা শোধরাতে পারবেন না। একবার যখন নিজে যেচে আমাকে ঘাড়ে তুলেছেন, তখন আমাকে আর নামাতে পারবেন না। কণ্ঠে তোলা বাক্যগুলো পরিসমাপ্তি ঘটিয়ে সে তাকালো আরসের দিকে, একরাশ বিষণ্ণতা নিয়ে বলল, চল আরস, যে বাড়িতে আমাদের কোনো মান সম্মান নেই,
সে বাড়িতে এখন আর আমরা থাকবো না, প্রয়োজন পড়ে আবার আসবো। তুর্য দাঁড়ালো না, আরসের কাঁধে হাত দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। পলাশ শিকদার কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইলেন সেদিকে, বিড়বিড়িয়ে বললেন, বেয়াদব, নির্লজ্জ।